সিঙ্গাপুর থেকে আমরা আজকে চলে যাব। এখন যাব ভিয়েতনামে। তো আজ সকাল 11টায় আমাদের ফ্লাইট। আমরা ঘুম থেকে উঠতে অনেক লেট করে ফেলছি। তো তাড়াহুড়া করে একটা ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি সিঙ্গাপুর এয়ারপোর্টে। তো চলে আসলাম সিঙ্গাপুর এয়ারপোর্ট। এই টার্মিনাল দেখা যাচ্ছে, আমরা এখানে নামবো এবং ইমিগ্রেশন শেষ করে ফ্লাইটের দিকে যাব। অনেক লেট হয়ে গেছে আসলে আমাদের, ঘুম থেকে উঠতে পারিনি, দেরি হয়ে গেছে। আর একটু হলে আমরা ফ্লাইট মিস করতাম। তো চলে আসছি আমরা এয়ারপোর্টের ভিতরে। ইমিগ্রেশন পার করে আমরা চলে আসছি। তো আমরা ফ্লাইটের দিকে যাচ্ছি। চলে আসলাম ভিয়েতনাম এয়ারপোর্ট। খুবই সুন্দর একটি এয়ারপোর্ট। এখানে আমরা আগে আমাদের ভিসাটা করাইতে হবে। আমরা বাংলাদেশ থেকে একটা অ্যাপ্রুভাল নিয়ে আসছি। এই অ্যাপ্রুভালটি দেখালে এখানে ভিসা দিয়ে দেবে। $25 লাগবে আর একটা ছবি লাগবে। তো আমরা ছবি নিয়ে আসছি আর একটা ফর্ম ফিল আপ করে নিয়ে আসছিলাম। ফর্ম ফিল আপ করে নিয়ে আসলে সুবিধা হয়, নাহলে এখানে এসে ফর্ম ফিল আপ করতে হবে। তাদের লেখা আসলে অন্যরকম, বুঝতে অনেক কঠিন। তো ফর্মটা ফিল আপ করে নিয়ে আসবেন আপনারা, তাহলে আপনাদের বেশি সময় নষ্ট হবে না। তো আমরা ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্টের বাইরে বের হয়েছি। তো আমাদের হোটেল থেকে গাড়ি পাঠাবে, এর জন্য আমরা ওয়েট করতেছি গাড়ির জন্য এবং একটু চারপাশটা একটু দেখতেছি। এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরের অংশের সামনের দিকে। তো আমাদের গাড়ি চলে আসছে, আমরা গাড়িতে করে চলে যাচ্ছি আমাদের হোটেলে। এখান থেকে আমাদের হোটেলে যেতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগবে। তো এটা হচ্ছে দানাং সিটি, ভিয়েতনামের অন্যতম একটা জায়গা হচ্ছে দানাং। এখানে প্রচুর পর্যটক আসে, খুবই সুন্দর। হ্যানয় হচ্ছে ভিয়েতনামের রাজধানী, আর দানাং হচ্ছে এখানে আসলে অনেক পর্যটক আসে, কক্সবাজারের মতো বাংলাদেশের। এখানে হচ্ছে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী এবং কক্সবাজার হচ্ছে একটা পর্যটন এলাকা, এখানে অনেক মানুষ আসে। তেমনই হচ্ছে দানাং। দানাং অনেক সুন্দর, এখানে বিশাল সমুদ্র সৈকত এবং অনেক সুন্দর পাহাড় আছে এবং অনেক কিছু দেখার মতো দানাঙে আছে। আসলে যারা ঘুরতে আসবেন, এনজয় করতে আসবেন, তারা আসলে দানাং আসবেন। দানাঙে সবকিছুই খুবই সুন্দর। আমাদের হোটেলে চলে আসলাম। এ হচ্ছে আমাদের হোটেল। তো হোটেল মোটামুটি রুম রুম মোটামুটি ভালোই, সমুদ্রের কাছেই। সামনে এই সাইডটা হচ্ছে শহর, সিটি ভিউ, আর পেছন সাইডটা হচ্ছে সি ভিউ। সমুদ্রের খুব কাছেই আমাদের হোটেলটি। হচ্ছে ওয়াশরুম, ভালোই সুন্দর একটা ওয়াশরুম। তো আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে নিচে নামলাম। এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব। খাওয়া দাওয়া করার আগে আমাদের ডলার এক্সচেঞ্জ করতে হবে। তো আমরা ডলার এক্সচেঞ্জ করে খাওয়া দাওয়া করার জন্য চলে যাচ্ছি। আসলে এখানে খাওয়া দাওয়া একটু কষ্টকর। আমরা হচ্ছে KFC, ম্যাকডোনাল্ডস, এই দুইটা জায়গায় আমরা খাওয়া দাওয়া করছি। অন্য যে রেস্টুরেন্টগুলো আছে আসলে এগুলোতে খাওয়াটা একটু রিস্ক হয়ে যায়, হালাল বা হারাম একটা ব্যাপার আছে। তো আমরা KFC এবং ম্যাকডোনাল্ডস থেকে খাওয়া দাওয়া করছি। আমাদের হোটেল থেকে ম্যাকডোনাল্ডস, KFC এগুলো একটু ভালোই দূরে, ট্যাক্সি নিয়ে যেতে হয়।
তো আমরা প্রতিদিন ট্যাক্সি নিয়ে যাই এবং ওখানে খাওয়া দাওয়া করে আবার চলে আসি। আবার কখনো আমরা অ্যাপসে অর্ডার দেওয়ার খাবার রুমে নিয়ে আসি। এখানে হচ্ছে একটা অ্যাপস আছে গ্রাবস। এখানে আপনার গ্রাবসের মাধ্যমে ট্যাক্সি এবং খাবার দুইটাই পাবেন। তো খুবই সহজ, আপনারা এটা ইনস্টল করে নেবেন, তাহলে সবই ইজি। আসলে ভিয়েতনামে সবচেয়ে সমস্যা হচ্ছে ভাষা, তারা ইংলিশ বোঝে না। তাদের সাথে কথা বলতে খুবই কষ্ট। তবে মোবাইলের কিছু অ্যাপস আছে, গুগল ট্রান্সলেট আছে, এগুলোর মাধ্যমে আপনারা সহজেই তাদের সাথে কথা বলতে পারবেন। তো তেমন কোনো প্যারা হবে না। তো আমরা বিকেলে সন্ধ্যার একটু আগে আগে আমরা বের হয়েছি, সমুদ্রের পাড়ে যাব, সমুদ্র দেখার জন্য বের হয়েছি। তো হোটেল থেকে নিচে নেমে আমরা চলে আসলাম এখানে। তো হোটেল থেকে খুব কাছেই, 2 মিনিট লাগে আমাদের হোটেল থেকে সমুদ্রের পাড়ে এখানে আসতে। তো আমরা যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে যে লাইটগুলো দেখা যাচ্ছে, এখানে হচ্ছে এগুলো সব রেস্টুরেন্ট। এখানে আপনারা প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন, অনেক খোলা রেস্টুরেন্ট আছে এবং অনেক কিছু আছে এখানে দেখার মতো। চলে আসলাম সমুদ্রের পাড়ে, একদম সমুদ্রের কাছে। খুবই সুন্দর একটা ভিউ। আসলে এইসব জায়গায় আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়, যতই আপনার মন খারাপ থাকুক বা যতই ক্লান্ত থাকেন না কেন, আপনি পুরোপুরি চাঙ্গা হয়ে যাবেন এই ধরনের জায়গায় আসলে। খুবই সুন্দর, মনোমুগ্ধকর একটি দৃশ্য। যে পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল এবং ওই যে দূরে ছোট ছোট নৌকার মতো দেখা যাচ্ছিল, জাহাজ এবং বিভিন্ন ধরনের বোট দেখা যাচ্ছে। খুবই সুন্দর লাগতেছিল সমুদ্রটা দেখতে। এটা হচ্ছে কনসার্ট হচ্ছে, প্রতিদিন সন্ধ্যার পরে এখানে কনসার্ট হয় এবং অনেক লোকজন জড়ো হয়ে এখানে গান শোনে এবং মজা করে, নাচানাচি করে। খুবই সুন্দর কনসার্ট। এবং আমি দেখলাম প্রতিদিন রাতেই কনসার্টগুলো হয়, সন্ধ্যার পর থেকেই শুরু হয়ে যায় এখানে কনসার্ট। তো আমরা অনেক রাতে আবার বের হয়েছি, প্রায় 2টার দিকে বের হয়েছি আমরা একটু সমুদ্র দেখার জন্য। রাতে সমুদ্র দেখতে খুবই সুন্দর লাগে, সমুদ্রের গর্জন খুবই ভালো লাগে। এখানে একটি রেস্টুরেন্ট খোলা আছে, যেটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। তো এখানে এটা সারাদিন ওপেন থাকে। তো খুবই ভালো সময় কাটতেছিল। পরের দিন আমরা যাচ্ছি কিছু মানে পর্যটক এরিয়া আমরা ঘুরে দেখব। তো আমরা এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে এখন আমরা হচ্ছে বানা হিলস এর উদ্দেশ্যে রওনা হয়েছি। বানা হিলস হচ্ছে এখানকার অন্যতম একটি পর্যটক এরিয়া। তো এখানে প্রচুর মানুষ যায়। এটা আসলে একটা পাহাড়, খুবই সুন্দর একটি পাহাড় এবং পাহাড়ের উপরে অনেক কিছু আছে দেখার মতো। এখানে পাহাড়ের উপরে একটা ভিলেজ বানাইছে, তারা এটাকে বলা হয় ফ্রান্স ভিলেজ। ফ্রান্সের আদলে করে একটা ভিলেজ বানাইছে। তো এখানে অনেক কিছু আছে। আমরা এখানে ট্যাক্সি করে যাইতেছি হচ্ছে বানা হিলস এর এখানে যাব। এখানে আজকে আমরা সারাদিন থাকবো এবং দুপুরে খাওয়া দাওয়া আমরা ওইখানে করব। তারপরে আমরা সন্ধ্যার দিকে চলে আসব। তো আমরা এখান থেকে টিকিট করে নিলাম। ওইখানে বানারসে যায় ওইখানে টিকিট করতে পারেন। টিকিট করে নিলে হচ্ছে আপনারা এখানে একটা প্যাকেজ আছে, প্যাকেজের মাধ্যমে প্যাকেজের সাথে সবগুলোই রাইড এবং দুপুরে খাবার সবকিছু একসাথে করা আছে। এখানে যেতে হলে আপনাকে অবশ্যই প্যাকেজ নিতে হবে, টিকিট করে যেতে হবে। তো আমরা একটি প্যাকেজে নিয়ে নিচ্ছি, একটি প্যাকেজের ভিতরে সবকিছু ছিল। তো এখানে আমরা যাইতেছি এবং খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পাহাড় এবং রাস্তাগুলো খুবই সুন্দর।
লাগতেছিল। তো আমরা যাইতেছি। আমাদের জনপ্রতি টিকিটের মূল্য পড়ছে বাংলাদেশি টাকায় ৬,০০০ টাকা করে। তো আর ভিয়েতনামে হচ্ছে ডং, প্রায় ১২ লক্ষ ডং লাগছে। ভিয়েতনামের ১ লক্ষ ডংয়ে হচ্ছে বাংলাদেশে ৫০০ টাকা, ৫০০ টাকার মতো, ৫০০ টাকা। তো আমরা যাইতেছি এখন বানা হিলস যাওয়ার উদ্দেশ্যে। তো যাওয়ার পথে রাস্তার দুপাশে পাহাড় খুবই সুন্দর, মানে দেখার মতো। আপনি মানে দেখলে দেখতে ইচ্ছা করবে। খুবই সুন্দর জায়গা, আসলে বাস্তবে আরো বেশি, অনেক বেশি সুন্দর। বাস্তবে না দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না আসলে কতটা সুন্দর এই জায়গাগুলো। দেখুন রাস্তার মাঝে যে ছোট ছোট ফুল কত সুন্দর লাগতেছে, এবং উপর আকাশে মেঘ, হালকা হালকা মেঘ, এবং পাহাড়গুলো কত উঁচু উঁচু পাহাড়, কত সুন্দর লাগে। তো এখানে আসলে অবশ্যই আপনারা গাড়ি রিজার্ভ, মানে আপ ডাউন নিয়ে আসবেন। তাহলে না হলে আপনাদের হচ্ছে যাওয়ার সময় একটা ঝামেলা হয়, যাওয়ার সময় গাড়ি পাওয়া যায় না, আর পেলেও খুব অনেক বেশি টাকা নেয়। আমরা হচ্ছে আমাদের হোটেলের এখান থেকে ৩ লক্ষ ডং দিয়ে ওয়ানের জন্য আসলে আমরা ভাড়া করছি। আমরাও পরে বুঝতে পারছি আসলে আপ ডাউন নিয়ে আসলে ভালো হতো। পরে এই লোকটার নাম্বার আমরা রেখে দিয়েছিলাম, ড্রাইভারের নাম্বার রেখে দিয়েছিলাম যে আমাদেরকে আবার নিয়ে যাবেন, আমরা আপনাকে ১ ঘন্টা আগে কল করব। আসলে আমরা কল করি নাই, পরে অনেক লেটে কল করছি। তখন সে বলছে যে সে যেতে পারবে না। তো এই যে আমরা চলে আসছি কাছাকাছি। তো আমরা পরে আবার অনেক প্যারা নিয়ে প্যারা হয়েছে যাইতে। তো আমরা পরে অনেক কষ্ট করে গেছি আমাদের হোটেলে। তো এখানে যারা আসে ম্যাক্সিমামই আপ ডাউন নিয়ে আসে গাড়িগুলা, ঘুরে ঘুরে দেখে আবার চলে যায়। তো আমরা চলে আসলাম বানারস এরিয়াতে। এখান থেকে হচ্ছে আস্তে আস্তে উপর দিকে উঠতে হবে। আমরা মানে এখানে আসলে প্রচুর হাঁটতে হবে আপনাকে। এই যে এখানে এটা হচ্ছে গেট, এই গেট দিয়ে ঢুকে না আমাদের উপরে উঠতে হবে। উপরে ওঠার পরে উপরে কেবল কার আছে, কেবল কার দিয়ে আমরা যাব হচ্ছে মেইন বানা হিলস, ফ্রান্স ভিলেজে, ওইখানে আমরা যাব। তো আমরা আসলে হাঁটতেছি এবং ঘুরে ঘুরে দেখতেছি, যেদিকে তাকাই খুবই সুন্দর লাগে, সবকিছু সুন্দর করে সাজানো। তো এই গেট দিয়ে এখানটা ঢুকতে হবে। এখানটা ঢুকে আমরা ভিতরে আসলে অনেক হাঁটতে হবে, হাইটা হাইটা, তারপরে উপরে উঠতে হবে। এখানে লিফট আছে, বিভিন্ন জায়গায় সিঁড়িগুলোতে আসলে লিফট দেওয়া আছে, এলিভেটর দেওয়া আছে। ওইখানে আপনারা ওইখান দিয়ে উঠবেন, এবং আসলে অনেক সুন্দর জায়গা, প্রতিটা জায়গায় সুন্দর করে সাজানো গোছানো, এবং অনেক প্রচুর গাছপালা এখানে রয়েছে। খুবই সুন্দর সুন্দর গাছ, এবং অনেক সুন্দর করে সাজানো সবকিছু। প্রচুর লোক এখানে প্রতিদিন আসে, সকালে আসে, সারাদিন থেকে ঘুরে ঘুরে তারপরে বিকেলে চলে যায়। দেখুন কত সুন্দর একটা ফুল, এখানে অনেক মাছ, অনেক সুন্দর কালারফুল মাছ এখানে। তো আমরা আস্তে আস্তে হাঁটতেছি এবং যাইতেছি, উপর দিকে উঠতেছি, এবং আমার হচ্ছে যাবো এখন কেবল কারে ওইখানে যাব। এখানে একটা যাওয়ার রাস্তা, এটা হচ্ছে কেবল কার। কেবল কার ছাড়া অন্য কোনোভাবে এখানে যাওয়া যায় না।
তো একটু একটু করে উপরে উঠতেছি এবং একটু ভিডিও করতেছি। আসলে যা দেখি তাই ভালো লাগে, খুবই সুন্দর। ঘুরতে গেলে আসলে ভিয়েতনামে ঘুরতে গেলে অবশ্যই আপনার এই বানারসে যাবেন। এখানে এলিভেটর দেওয়া আছে, আপনারা ইজিলি এখানে যেতে পারবেন, উঠতে পারবেন। আপনাদের একটু কষ্টটা কম হবে, এই জন্য এলিভেটর দিয়ে রাখছে সব জায়গায়। আসলে পাহাড় পাহাড়কে এত সুন্দর সাজাইছে, না দেখলে বুঝতে পারবেন না। আসলে এখানে আসলে আপনারা বুঝতে পারবেন জায়গাটা আসলে কতটা সুন্দর। এখানে প্রাচীন কালের অনেক কিছু দেখতে পাইবেন, অনেক পুরনো জিনিসপত্র এখানে আসলে দেখা যাবে। অনেক আগের অনেক স্মৃতি, অনেক পুরনো অনেক কিছু এখানে রাখা। তো আমরা কেবল কারের কাছে চলে আসছি, সবাই সিরিয়ালে উঠতেছে একজন একজন করে। একটা ভিতরে 6 জন করে ওঠে। তো একটা যাইতেছে, একটা আসতেছে, এরকম ভাবে ই করতেছে। একটা আবার একটা যাইতেছে, একটা আবার একটা আসতেছে। আহ এবং সিরিয়াল, অনেক বড় সিরিয়াল পিছনে, সিরিয়াল দিয়ে একজন একজন করে উঠতেছে। কেবল কারে এর আগে কখনো ওঠা হয় নাই, এই ফার্স্ট। তো খুব এক্সাইটেড কেবল কার জার্নিটা কেমন হয়। এই যে এটাতে আমরা যাব, যেটা আসলো মাত্র। তো এটাতে আমরা উঠতেছি, যারা আসছে তারা নামার পরে আমরা উঠতেছি এবং খুবই এক্সাইটেড লাগতেছে এবং উঠে বসছি। আমাদেরটা ছেড়ে দিছে, যাইতেছি। খুব অন্যরকম একটা ফিল, মানে উপর থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে খুব ভালো লাগবে। সিঙ্গাপুরে কেবল কার ছিল অনেক, কিন্তু আমরা এখানে উঠি নাই। আমরা ভেবে রাখছি আমরা এখানে আসলে এখানে কেবল কারে উঠবো, কারণ এটা হচ্ছে একদম পাহাড়ের উপর দিয়ে। এই জন্য এটাতে ওঠার জন্য চিন্তা করছি। আর এটা হচ্ছে ভিয়েতনামের কেবল কার হচ্ছে বিশ্বের সবচেয়ে লংয়েস্ট এবং সবচেয়ে বড় কেবল কার হচ্ছে এটাই। অনেক বড় রাস্তা, অনেক বড় লাইন, অনেক সময় লাগে আমাদের ওইখান থেকে বানাইতে চাইতে। অনেক সময় লাগে, প্রায় 15 মিনিট, 15 থেকে 20 মিনিট সময় লাগে যাইতে। তো যাইতেছি এবং সৌন্দর্য দেখতেছি, আসলে চোখ ধাঁধানো সৌন্দর্য, এত সুন্দর লাগে। পাহাড়ের গাছগুলা, এগুলো হচ্ছে সব পাহাড় এবং যে মেঘ দেখা যাচ্ছে, আসলে পুরো পাহাড়টা মেঘে ঢেকে যায় একটা সময়। আর অনেক সুন্দর লাগবে, আপনাদের অনেক ভালো লাগবে। কেবল কার খুব স্পিডে চলে না, আস্তে আস্তে চলে, খুব স্মুথলি চলে এবং দৃশ্যগুলো দেখলে আসলে অনেক ভালো লাগবে। এখানে আসলে আপনারা পাহাড়ের সৌন্দর্যটা অনেক ভালোভাবে উপভোগ করতে পারবেন। অনেক উঁচু উঁচু পাহাড় এবং পাহাড়ের উপর দিয়ে কেবল কার চলে যাচ্ছে। নিচে কত গাছপালা, মানে সবকিছু আপনাদের অন্যরকম লাগবে একদম, মানে কি বলবো, ছবির মতো 3D বা 3D লাগবে সবকিছু। মনে হয় 3D বা মুভিগুলো দেখার সময় যেমন লাগে ওরকম লাগবে, খুবই সুন্দর।
It's like legit if you're. আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। দেখুন উপর থেকে কেমন দেখা যায়, যে এটা হচ্ছে সেই ফ্রান্স ভিলেজ। এই যে দেখা যাচ্ছে ফ্রান্স ভিলেজ। আমরা এখানে সারাদিন থাকবো এবং ঘুরে ঘুরে দেখবো। দেখুন কত উপরে আমরা চলে আসছি। ওই যে নিচে দেখা যাচ্ছে কেবল গাছগুলো যাচ্ছে, নিচে যাচ্ছে, নিচে মানে দিকে কত নিচে নামছে, আর আমরা কত উপরে চলে আসছি। আমরা কেবল কার থেকে নেমে এখন একটু ভিডিও করে নিলাম। দেখুন কত সুন্দর দেখা যায় মেঘগুলো, পুরোপুরি মেঘের ভিতর দিয়ে যায়। এই যে এই সেই ফ্রান্স ভিলেজ। এখানে প্রচুর পর্যটক আসে এবং পুরা ফ্রান্সের মতো জায়গাটা। এখানে আসলে মনে হবে আপনি ফ্রান্সে চলে আসছেন। পুরো পাহাড়টাকে ফ্রান্সের আদলে সাজেছে, ফ্রান্সের মতো করে সবকিছু এখানে করছে। ফ্রান্সকে পুরোটা তুলে ধরছে এখানে, ফ্রান্সের সবকিছু এখানে তুলে ধরছে। খুবই সুন্দর লাগে। পাহাড়ে এত উঁচুতে এগুলো বানানো হয়েছে। অন্যরকম এক শহরে চলে আসছি, যেটা পুরোটাই পাহাড়ের উপরে কিভাবে এগুলো তৈরি করছে সবকিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। দেখুন কত সুন্দর ফুল গাছ এবং কত সুন্দর করে সবকিছু করা হয়েছে এখানে। এই জন্য এক টুকরো ফ্রান্স, তাও পাহাড়ের এত উপরে। যে দূরে মেঘগুলো দেখা যাচ্ছে, পুরা মানে মেঘে ঢেকে যায় এই শহরটা, এই জায়গাটা পুরাটা মেঘে ঢেকে যায় এবং কিছুক্ষণের ভিতরে মেঘগুলো এসে পুরা ঘিরে ধরে। মানে এত ভালো লাগবে আপনাদের এখানে গেলে, মানে বলার মতো না। পুরা মেঘের রাজ্য, মানে মেঘের ভিতরে আপনারা থাকবেন। মেঘগুলো যে আসতেছে কিছুক্ষণের ভিতরেই দেখবেন যে মেঘে পুরো মানে ঘিরে ফেলছে। এটার ভিতরে বিভিন্ন ধরনের শো এবং ম্যাজিক দেখানো হয়, বিভিন্ন খেলা দেখানো হয়। এখানে আপনারা চাইলে ম্যাসাজ করাতে পারেন। ওই যে চেয়ার গুলো রাখা আছে, ম্যাসাজ চেয়ার, এখানে বসলে আপনাদের বডি ম্যাসাজ করে দেবে অটোমেটিক চেয়ারগুলো। তো দেখুন এই যে এখানে একটা খেলা দেখাইতেছে, এই খেলা এবং বিভিন্ন ধরনের ম্যাজিক এখানে দেখানো হয়। দেখুন কত সুন্দরভাবে তারা খেলা দেখাইতেছে। প্রচুর লোক এখানে তাদেরকে দেখতেছে। অনেক ধরনের ম্যাজিক দেখায়, খুবই সুন্দর সুন্দর ম্যাজিক এখানে দেখায়। খুবই ভয়ঙ্কর একটা জোকার খেলা দেখাইতেছে। দেখলে অনেকটা ভূতের মতো লাগে, ভয় ভয় লাগে। চলে আসলাম দুপুরে খাওয়ার জন্য। এখানে অনেক রকম খাবার দেওয়া আছে, বুফে সিস্টেম। প্রায় এখানে 200 রকমের খাবার আছে, 200 আইটেম এখানে দেওয়া আছে। যার যেটা ভালো লাগে সেটা সে নিতেছে। এখানে আসলে হালাল হারাম দুইটাই আছে। এখানে লেখা আছে, এখান থেকে লেখা দেখে নিতে হবে, বুঝে নিতে হবে যে কোনটা হালাল। তো আমরা দেখে দেখে আসলে নিতেছি। এখানে খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল, ভালোই লাগছে খাইতে।
তো আমরা ঘুরে ঘুরে দেখতেছি এবং যেটা খেতে ইচ্ছা করতেছে হালাল এগুলা আমরা নিতেছি। অনেক ধরনের ফুড এখানে দেওয়া আছে। তো লাস্টে আমরা এখানে জুস নিয়ে বসলাম। জুস খাইতে খাইতে আমরা এই ভিউটা দেখতেছিলাম। কত সুন্দর একটা ভিউ, পাহাড়ের এত উপরে। আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে বের হলাম এবং এখন আমরা আরো কিছু জায়গা ঘুরে দেখব। এখানে বিভিন্ন ধরনের শো আছে, 9D 9D শো, এবং ট্রেন আছে। ছোট ট্রেনের মধ্যে দেখা যায় যে পাহাড়ের চারপাশ দিয়ে ট্রেনটা ঘোরে। উম, তো আরো বিভিন্ন ধরনের রাইড আছে, আপনারা চাইলে এগুলো করতে পারবেন এবং পুরো পাহাড়টা ঘুরে ঘুরে দেখতে পারবেন। ওই যে ট্রেনের রাস্তার মধ্যে দেখা যায় ছোট ছোট রেল লাইন মতো আছে এখানে। ওইখান দিয়ে রেল লাইন করা আছে এবং ছোট ছোট রেল গাড়ির মতো যায়, ওইগুলোতে উঠতে পারবেন। পুরোটা মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। পুরো মেঘগুলো একদম কাছে চলে আসছে। অনেক মানুষজন এখানে আসে প্রতিদিন। অনেক ভিড় থাকে এখানে। এখানে আপনি চাইলে থাকতে পারবেন রাতে। একটা হোটেলও আছে এখানে, আপনি চাইলে এখানে রাতে থাকতে পারবেন এবং অনেক রেস্টুরেন্ট আছে। পুরোটা মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে, মেঘগুলো একদম কাছে চলে আসতেছে। এখানে ছোট ছোট স্টলের মধ্যে দেখা যাচ্ছে কিছু, চাইলে আপনি এখান থেকে শপিং করতে পারবেন। অনেক ধরনের জিনিসপত্র এখানে আপনারা পাবেন। দেখুন কত সুন্দর ভিউ। মেঘের জন্য কিছুই দেখা যায় না, চারপাশে মেঘ আর মেঘ। পুরা পাহাড়টা ঘিরে ধরছে মেঘে। খুবই সুন্দর একটি জায়গা ভিয়েতনামের এই দানাং সিটির আহ বানা হিলস এটাকে বলে। তো এখানে আসলে আপনার অনেক ধরনের জিনিস দেখতে পারবেন এবং মনোমুগ্ধকর পরিবেশ। এখানে মেঘের সাথে সবকিছু মনে হয় যে মিশে গেছে একদম। একদম অনেক উঁচুতে, অনেক অনেক উপরে এটা। আর খুবই সুন্দর। প্রাচীনকালের অনেক কিছু এখানে তুলে ধরা হয়েছে, মনে হচ্ছে এরকম। আর এখানে অনেক গাছপালা এবং অনেক অনেক প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এখানে। দেখুন মেঘগুলা কিভাবে উঠতেছে একদম, আপনার শরীরের সাথে মেঘগুলো লাগবে, আপনি অন্যরকম একটা জগতে হারিয়ে যাবেন। আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম চারপাশটা এবং এনজয় করতেছিলাম। খুবই ভালো লাগবে ঘুরতে গেলে, আসলে মানুষের মন এমনিতেই ভালো থাকে, আর এরকম দৃশ্য দেখলে তো আরো অনেক বেশি ভালো লাগবে। দেখুন কত সুন্দর করে মানুষ মানে পাহাড়ের চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছে এই ট্রেন গুলোর সাহায্যে, ছোট ছোট ট্রেনের বগির মতো। অসাধারণ জায়গাগুলা, অসাধারণ ভাবে সাজানো। দেখুন যত দূর চোখ যায় পাহাড় আর পাহাড়, পাহাড় আর আকাশ যেন এর সাথে মিশে গেছে। এটা একটা ভিতরে বিল্ডিং এর ভিতরে। তো এখানে কি কি আছে আমরা ঘুরে দেখবো। এখানে এটার ভিতর থেকে কিছু রাইডে চলা যায়, কিছু 9D মুভির মতো চলে এখানে 10 মিনিটের জন্য।
আপনারা এগুলা দেখতে পারবেন। এখান থেকে আপনি চাইলে টুকিটাকি কেনাকাটা করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। বিভিন্ন রেস্টুরেন্ট আছে। প্রচুর হাঁটতে হয় আসলে, না হাঁটলে কিছুই দেখতে পারবেন না। হেঁটে হেঁটে সবগুলো দেখা লাগবে এবং হাঁটতে ভালোই লাগবে, কারণ এত সুন্দর দৃশ্য দেখার পরে আর ক্লান্তি কাজ করে না। কারণ অনেক ক্লান্ত হলেও সেটা মানে মনে হয় না যে ক্লান্ত হয়েছি, অনেক ভালো লাগবে। আর প্রচুর মানুষ, কত ধরনের মানুষ দেখতে পারবেন, কত কিছুই না এখানে আছে। কত সুন্দর দেখুন, এই রাস্তাটা নিচে গেছে, অনেক নিচে অনেক কিছু আছে, কত প্রাকৃতিক ভাবে মানে গাছগুলো লাগানো, মানে কত সুন্দর গাছপালা এখানে, কত কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, নিট অ্যান্ড ক্লিন, কোনো মানে অপরিষ্কার বা কোনো নোংরা নাই। কত সুন্দর করে পুরো জায়গাটা সাজাইছে, এক একটা সাইডে এক একটা রকম করে করছে, খুবই সুন্দর। কতগুলা পরীর মতো করে মূর্তি বানায় রাখছে। পরীগুলা মনে হচ্ছে গাছের ভিতরে এসে বসছে। দেখুন কত সুন্দর একটা ময়ূর বানাইছে, পুরা গাছ মানে ঘাস এবং হচ্ছে ফুল দিয়ে ময়ূরটা বানাইছে। উপরের অংশটা শুধু অন্যরকম, আর পুরোটাই হচ্ছে ফুল ফুল দিয়ে বানানো হয়েছে। এটা আর একটা জায়গা, এটা হচ্ছে ওইখানেরই আরেকটা সাইড। কতগুলা মাছ এখানে এবং একটা পানির আছে, ঝর্ণার মতো পড়তেছে, একদম নিচ পর্যন্ত পানিগুলা যায়, খুবই সুন্দর লাগে দেখতে। এখন হচ্ছে প্রায় বিকাল বিকাল টাইম, দুপুরের পরে 4টার দিকে হবে। সকালবেলা মেঘটা একটু কম থাকে, বিকালে দুপুরের পরে মেঘ একদম চারপাশটা ঘেরা ধরে এবং মাঝে মাঝে একটু বৃষ্টি হয়, আমরা বৃষ্টি পাইছিলাম। বৃষ্টি হলে আসলে অনেক ঝামেলা হয়ে যায়, কারণ যে ওইখানে অনেক ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আবার বৃষ্টি হলে তো অনেক ঝামেলা। তো আমরা বৃষ্টিতে ভিজেছিলাম, খানিকটা ভালোই ভিজে গেছিলাম। তারপরে ভিজতে ভিজতে সন্ধ্যার দিকে আমরা চলে আসি এখান থেকে। তো খুবই ভালো লাগবে, আপনারা এখানে অবশ্যই যাবেন। এই যে এটা হচ্ছে অসাধারণ একটা জায়গা। বানা হিলস, দানাং থেকে যাইতে আপনার ঘন্টাখানেক সময় লাগবে। এটা হচ্ছে রাতের বেলা আমাদের হোটেলের থেকে বের হয়েছি, বের হয়ে বিচের পাশে আমরা একটু হাঁটাহাঁটি করতেছি, বিচে গেছিলাম। বিচ থেকে ওঠার পরে একটু ভিডিও করলাম চারপাশটা। প্রায় রাত 2টার মতো তখন বাজে।
এখানে হচ্ছে কনসার্ট হয় প্রতিদিন, সন্ধ্যার পরে এখানে কনসার্ট হয়। অনেক প্রচুর লোক হয় কনসার্টে। এই যে রাত্রের বেলা থেকে রাত বাজে 2টা, এখন তারা তারা রিহার্সাল করতেছে, কালকে প্রোগ্রাম আছে, এই জন্য রিহার্সাল করতেছে। তো আমরা দাঁড়া দাঁড়া এখন দেখছি রিহার্সাল গুলা, খুবই সুন্দর লাগতেছিল। ভালোই, তারা গান করে এবং ডান্স করে, ভালো, খুবই ভালো লাগে। পরের দিন আমরা বের হয়ে যাই দানাঙের অন্য একটা জায়গা দেখার জন্য। অন্য আসলে কয়েকটা জায়গা আমরা আজকে ঘুরে ঘুরে দেখবো। আমরা সারাদিনের জন্য একটা গাড়ি নিয়ে আসছি, এটা নিয়ে আমরা সারাদিন ঘুরবো। দানাঙে আরো কিছু মানে ঘোরার জায়গা আছে, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো। এখন আমরা যাচ্ছি হলো দানাঙের হইয়ান সিটিতে। হইয়ানে অনেক কিছু দেখার মতো আছে, যেখানে একটা আমরা সবে ঢুকলাম। এখানে সবকিছু পাথরের, বিভিন্ন ধরনের পাথরের জিনিসপত্র এখানে পাওয়া যায়। পাথরের আংটি, বেলটাইট এবং কানের দুল, এই ধরনের জিনিসপত্র আপনারা পাবেন এবং অনেক ধরনের শোপিস আপনারা পাবেন। চাইলে আপনারা এখানে যেতে পারেন এবং এখান থেকে বিভিন্ন ধরনের পাথরের জিনিসপত্র আপনারা আনতে পারেন। খুবই সুন্দর সুন্দর কালেকশন তাদের কাছে আছে এবং ভিন্ন ভিন্ন ধরনের পাথর, অনেক দামি দামি পাথর তাদের এখানে আছে। তো আপনারা দেখে শুনে আপনারা আসলে কিনতে পারেন। এটা দেখার পরে আমরা যাচ্ছি অন্য আরেকটা জায়গায়। ওইখানে আসলে পাথরের এরকম অনেকগুলা শপ আছে, অনেক ধরনের বিভিন্ন ধরনের পাথরের জিনিসপত্র বিক্রি করে। তো আমরা এখন যাইতেছি অন্য আরেকটা জায়গায়। দেখুন রাস্তার পাশে এগুলো হচ্ছে থাকার জন্য বাড়ি, ছোট ছোট বাড়ি করছে, চারিদিকে একই রকম বাড়ি, সবগুলা একই ডিজাইনের। আমি শিওর না আসলে এগুলা বাড়ি নাকি থাকার জন্য নাকি, তো মনে হলো থাকার জন্য। এখানে আসছি হচ্ছে আমরা আজকে এখানে যেগুলোতে এই বোটগুলোতে উঠবো, এটাকে বলে বাস্কেট বোট। অনেক সুন্দর লাগে দেখতে বাস্কেট বোটগুলা এবং চড়তেও খুব ভালো। যদিও অনেক রোদ আছে এখানে, তাও খুব ভালো লাগবে। অনেক সুন্দর চারপাশে, মানে নারকেল গাছ, প্রচুর নারকেল গাছ এখানে আছে। নারকেলের বাগান, এটারে কোকোনাট বাগান, কোকোনাট গার্ডেন বলে এটারে। কোকোনাট গার্ডেনের ভিতর দিয়ে আপনার নিয়ে যাবে, মোটামুটি আধা ঘন্টার মতো ঘুরাবে। তো আধা ঘন্টার মতো ঘুরতে দুজনের এখানে ভালোই, মোটামুটি বেশি না লাগছে হচ্ছে কত, 4-8 লক্ষ ডং, মানে বাংলা টাকা 2000 করে ধরেন 4000 টাকা মতো লাগছে। তো আধা ঘন্টা থেকে 20 মিনিট থেকে আধা ঘন্টা এরকম ঘোরাবে, এক পাশ দিয়ে যেয়ে অন্য পাশ দিয়ে আসবে। তবে জায়গাটা খুবই সুন্দর, যখন এই বাগানের ভিতরে ঢোকে, কোকোনাট গার্ডেনের ভিতরে ঢোকে, একদম মানে অন্যরকম একটা পরিবেশ। আর এখানে অনেক পর্যটক, প্রচুর পর্যটক এখানে আসে এবং ঘোরা ঘোরা দেখে, অনেক এখানে গান বাজনা হয় এবং এটার ভিতরে ঢুকলে অন্যরকম একটা জগতে আপনি চলে আসবেন, খুবই ভালো লাগবে। তো আমাদেরকে নিয়ে যাচ্ছে পুরো কোকোনাট এই গার্ডেনটা ঘুরে দেখানোর জন্য। এখানে অল্প পানি মনে হচ্ছে, কিন্তু অনেক সুন্দর, ভিতরে একদম ঠান্ডা পরিবেশ। দেখুন কত মানুষ এখানে আসছে, কত লোক, প্রচুর এনজয় করতেছে এখানে সবাই, মানে ঘুরতেছে এবং এখানে সাউন্ড সিস্টেম আছে, গান মিউজিক হয়ে থাকে, খুবই ভালো লাগে। এখানে পুরো মানে পিকনিকের মতো চলতে থাকে, মানে গান মিউজিক বাজতে থাকে এবং মানুষজন
অনেক এনজয় করতে থাকি। পরে আমরা ওইখান থেকে চলে আসি অন্য একটা জায়গায়। এটা হচ্ছে একটা পাহাড়। পাহাড়ের উপরে উঠতে হবে এবং একদম উপরে আমরা উঠি, একদম পাহাড়ের লাস্ট মাথায় উঠি। অনেক পরিশ্রম, অনেক হাঁটতে হবে, অনেক কষ্ট করা লাগবে, অনেক উঠতে পারে না। যাদের মানে একটু হার্টের প্রবলেম তারা উঠবেন না, অনেক উপরে হাইটে হাইটে উঠতে হয়। আপনার প্রথমে অল্প একটু লিফটে উঠায়, 4-5 তলা মতো লিফটে উঠাবে। তারপর থেকে হেঁটে হেঁটে আরো মনে করেন যে অনেক উপরে উঠতে হয়। তো আমরা একদম পাহাড়ের শেষ প্রান্তে উঠি। এই জায়গাটা আসলে আমার কাছে খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর একটা পরিবেশ। এবং পাহাড়ের উপরে উঠলে সমুদ্রটা পুরো ভালোভাবে দেখা যায়, পুরা শহরটাকে দেখা যায়। খুবই সুন্দর করে সাজানো জায়গাটা। এখানেও প্রচুর পর্যটক আসে। অনেক ধরনের গাছপালা এবং অনেক ধরনের প্রাচীন জিনিসপত্র এখানে আছে। এটার ভিতরে কয়েকটা গুহা আছে, মানে অনেক গভীর গুহা আছে, এখানে উঠতে হয়। মানে উঠতে চাইলে উঠতে পারেন। তবে গুহার ভিতরে না ঢোকাটাই ভালো, কারণ গুহার ভিতরে অনেক ভয়ঙ্কর ধরনের জিনিসপত্র থাকতে পারে। তো অনেকে যায়, আবার অনেকে যায় না। গুহার ভিতরে অক্সিজেনের অভাব হয়, তো রিস্ক হয়ে যায় অনেক। পাহাড়ের উপরে উঠতে আসলে অনেক পরিশ্রম, অনেক মানে এনার্জি লস হয়। সেখানে টুকিটাকি খাবার দাবার আছে, যেমন ঠান্ডা পানি পুনি ডাব, এরকম ধরনের কিছু খাবার দাবার বিক্রি করে। তো আমরা পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখবো, এবং এখানে দেখতে আমাদের যতটুকু টাইম লাগে আমরা পুরোটা দেখার চেষ্টা করব কোথায় কি আছে। তো আমরা সবার সাথে হাঁটতেছি এবং বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখতেছি। বিভিন্ন শহরের কাছে একটা চায়নাদের মতো করে বানাইছে কিছু জায়গা, এবং এখানে বৌদ্ধদের অনেক ইয়ে আছে, মন্দির টন্দির এরকম কিছু আছে। আরো অনেক বিভিন্ন ধরনের আহ, আগের আগের দিনের জিনিসপত্র এখানে রাখা আছে এবং বানানো আছে। তো দেখুন মানুষ উঠতেছে, মানে হাঁপায় যেতেছে। আস্তে আস্তে উঠতে উঠতে দেখতে হয় আসলে, একটু উঠলে একটা প্লেস পাওয়া যায় দেখার মতো জায়গা। তো এগুলো ঘুরে ঘুরে দেখতে আসলে খুবই ভালো লাগবে আপনাদের। আমরা এখানে চাইলে যেতে পারেন। খুবই সুন্দর একটি জায়গা, একদম প্রাকৃতিক ঘেরা জায়গাটা। যেখানে অনেক খাবার দাবার বিক্রি করে, ডাব, ঠান্ডা ডাব, পানি, এরকম অনেক কিছু আছে এখানে। এখানে নিচে একটা গুহার মতো আছে। এটা অনেক নিচে নামতে হয়। তো আমরা যাইতেছি ওটা দেখার জন্য। ওই যে মানুষ যাইতেছে ওটার ভিতরে, ভিতরে প্রচুর ঠান্ডা, একদম শীতল হয়ে যাবেন ভিতরে ঢুকলে, অন্যরকম একটা পরিবেশ। তো আমরা গুহাটা দেখে আসলে বের হয়ে গেছি, আমাদের কাছে গুহাটা ততটা ভালো লাগে নাই। এই জন্য আমরা পুরোপুরি নামি নেই। পরে আমরা যাইতেছি পাহাড়ে একদম উঁচুতে, পাহাড়ে একদম লাস্ট মাথায় আমরা যাওয়ার ট্রাই করতেছি, একদম চূড়াতে ওঠার ট্রাই করতেছি। তো এখান থেকে অনেকে আবার ব্যাক করতেছে, আসলে পারতেছে না যাইতে, এরকম দেখছি যে অর্ধেক উঠা নেমে গেছে। আবার যাইতেছে, অনেক প্রচুর লোক ওঠে, ওঠে আবার দেখে আবার চলে আসে। তো আমরা একটু একটু করে উঠতেছি। একদম প্রাকৃতিক, একদম বন জঙ্গলের ভিতর দিয়ে মনে হচ্ছে যাইতেছে রাস্তাটা। খুবই সুন্দর, একদম প্রাকৃতিক দৃশ্যে ভরপুর জায়গাটা, খুবই ভালো লাগবে আপনাদের। দেখুন একটু ফাঁক দিয়ে আগায় দেখা যাচ্ছে।
এই জায়গাটা খুবই রিস্ক, এখানে খুব সাবধানে পা ফেলতে হয় আসলে। তো আমরা প্রায় উঠে গেছি, কাছাকাছি চলে আসছি একদম পাহাড়ের চূড়ায়। এই যে প্রায় চূড়ায় উঠে গেছি। চূড়া থেকে চূড়ায় এখনো উঠি না, একটু বাকি আছে। আর একটু পরে আপনাদের ফাইনাল ভিউটা দেখাতে পারবো। আসলে ভিডিও করাটা অনেক কঠিন হয়ে যায় আপনার পাহাড়ে ওঠার সময় এবং নামার সময় ভিডিও করতে অনেক রিস্ক। তো অল্প অল্প যেটুকু পারছি করছি, তারপরে এই যে একদম পাহাড়ের চূড়ায় উঠে গেছি। এই দেখুন ফাইনাল দৃশ্য, পাহাড়ের চূড়া থেকে কত সুন্দর দৃশ্য, একদম সমুদ্রটা পুরোটা দেখা যাচ্ছে। এক পাশে সমুদ্র এবং এক পাশে শহরের দৃশ্য। খুবই সুন্দর পরিবেশ, আকাশটা মেঘলা মেঘলা, খুবই সুন্দর লাগে। এবং আমরা এখানে উঠে প্রায় অনেকক্ষণ ছিলাম, অনেক কষ্ট হয়েছে, এখানে উঠতে অনেক পরিশ্রম হয়েছে। তারপরে ওঠার পরে আমাদের মনটা পুরোপুরি ভালো হয়ে গেছে এত সুন্দর একটা দৃশ্য দেখে। পরে আমরা নেমে যাচ্ছি, যে নামার পাল্লা। আস্তে আস্তে খুবই সাবধানে নামতে হয় এখান থেকে। ওই যে নামতেছে লোকজন, খুবই আস্তে আস্তে ধরে ধরে নামতেছে। নামার সময় জায়গাটা আরো বেশি উঁচু মনে হয়, খাড়া মনে হয়, নামার সময় রিস্ক মনে হয়। তো খুবই কষ্ট করে আসলে নামি এবং খুব কষ্ট করে আবার ভিডিও করি। দেখুন কি অসাধারণ দৃশ্য, খুবই সুন্দর, ভয়ঙ্কর সুন্দর যাকে বলে। তো আমরা এখান থেকে নেমে আসলে চলে যাব। আহ, মোটামুটি পুরো পাহাড়টা আমাদের ঘোরা হয়ে গেছে। আহ, এখন এখান থেকে নেমে তারপরে আমরা নিচে নেমে চলে যাব আমাদের হোটেলে। এই যে নিচে নেমে গেছি, যে নিচে খুবই সুন্দর একটা ঝর্ণা আছে এখানে। এখন নিচে নেমে আমাদের গাড়ির জন্য ওয়েট করতেছি, গাড়ি পার্কিং আছে, ফোন দিছি, সে আসতেছে। তো আমরা একটু আশেপাশটা ঘুরে দেখলাম নিচে এবং একটু ভিডিও করে নিলাম। চলে যাচ্ছি, আজকের মতো আমাদের এখানে ঘোরা শেষ এবং আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আমরা কালকে আজকে রাতে এখানে থাকবো এবং কালকে চলে যাব বাংলাদেশে। তো আমাদের বাংলাদেশে তখন আসলে একটু ঝামেলা চলতেছে, পুরা বাংলাদেশ কারফিউ জারি করা। চিন্তা করতেছি কিভাবে যাব কিনা, খুবই টেনশনে আসলে লাস্ট দিনটা আমাদের কাটছে, খুব এনজয় করতে পারি নাই আসলে। কারণ বাংলাদেশের সবকিছু নিয়ে চিন্তা ভাবনা ছিলাম, নেটওয়ার্ক ছিল না, কারোর সাথে যোগাযোগ ছিল না, খুবই বাজে অবস্থা ছিল আমাদের। আমরা কি করবো বুঝতে পারতেছিলাম না, আমরা কি আসবো নাকি থেকে যাব। পরে জানতে পারলাম যে যারা ফ্লাইটে আসতেছে বা বাইরে থেকে আসতেছে তাদেরকে তেমন ঝামেলা করে না, তাদের জন্য কার্ফিউটা একটু শিথিল, তারা চাইলে যেতে পারে। তো এরকম একটা নিউজ দেখে আমরা তো চলে আসলাম রিস্ক নিয়ে। অনেক রাতে, রাত 12টার দিকে আমরা নামছি বাংলাদেশে। তো ওইখান থেকে আসলে খুব কষ্টে আমরা বের হয়েছি। তো লাস্টের দিনটা খুবই চিন্তা ছিল, বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ ছিল। আপনারা জানেন যে ছাত্র আন্দোলনের কারণে কার্ফিউ জারি ছিল। 20 তারিখে আমরা নামছি বাংলাদেশে। তো খুবই চিন্তিত ছিলাম, কারোর সাথে তেমন যোগাযোগ পারতেছিলাম না, খুবই ঝামেলার ভিতরে ছিলাম। তো এই চিন্তা করতে লাস্টে আসলে ট্যুরটা আমাদের ততটা ভালো হয় নাই। তো আমরা চলে আসতেছি বাংলাদেশের উদ্দেশ্যে। ভিয়েতনাম থেকে আমরা চলে যাচ্ছি। তো ভিয়েতনাম খুবই সুন্দর জায়গা, আমাদের আরো কিছুদিন থাকার প্ল্যান ছিল,
প্ল্যান ছিল বলতে পরবর্তীতে আমরা প্ল্যান করছিলাম যে আর কিছুদিন থেকে যাব, কিন্তু বাংলাদেশের অবস্থা দেখে আমাদের আসলে মনটা খুবই খারাপ ছিল। ঘোরার মতো আসলে মানে ফিলটা পাইতেছিলাম না। এই জন্য পরবর্তীতে আমরা চলেই আসছি আর কি। চলে আসার সময় চিন্তা করতেছিলাম আবার যাবো কিনা, এয়ারপোর্ট থেকে বেরোতে পারবো কিনা, নানান চিন্তা ভাবনা করে সর্বশেষ আমরা চলে আসি বাংলাদেশে। নিজের দেশে আসলে যেমনই হোক খুবই ভালো লাগে, শান্তি লাগে, দেশের একটা ঘ্রাণ আছে। এই ঘ্রাণটা না নিলে আসলে ভালো লাগে না। যে যেখানে থাকি না কেন আসলে বাংলাদেশের মতো শান্তি আসলে কোথাও পাই না, আর কখনো পাবো না সেটাও জানি। কারণ নিজের দেশের শান্তি অন্যরকম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।